দায় দেওয়ার এখন কোনো সুযোগ আছে না। আপনি দায় দিবেন না রাজনৈতিক দলে। এখন আমাকে যদি আমি একটা আমি একটা বক্তব্য দিলাম আপনাকে, স্পষ্টত বললাম যে যেই হোক আপনি কখনো কাউকে এই গালিগুলো দিবেন না বা এই কথাগুলো বলবেন না, এটা আমার অবস্থান। এর প্রেক্ষিতে যদি কোনো রাজনৈতিক দল XYZ, যে কোনো রাজনৈতিক দল যদি আমাকে টার্গেট করে বলে, ধরেন যে উনি তো দালাল তাই এটা বলছে, তখন কি হলো? আমার মাথায় তো ভাই দালালি করা নাই, আমি তো সম্পূর্ণ ভিন্ন একটা, ওই যে ইন্নামাল আমানুল বিন্নিয়াতে, আমার নিয়ত তো ভালো ছিল, আমার নিয়ত তো ভালো ছিল, আমি তো আমার জায়গাতেই আছি, কিন্তু আপনি আমাকে ওই জায়গাটা কি করছেন, পুশ ইন করছেন। এই চর্চাটা কিন্তু ভীষণ মাত্রায় আছে। মেহেদী হক একটা কার্টুন এঁকেছে, সেটা কার্টুনই, হ্যাঁ, কিন্তু আপনি সে কারণে প্রিভিয়াস মেহেদী হকের ভূমিকা, তার সব কিছু সেটি বলে যদি হঠাৎ করে তাকে আপনি ওইভাবে পোর্ট্রেট করার চেষ্টা করেন যে তার এই কার্টুন মানে হচ্ছে তিনি অমুক দলের তমুক দলের, ইট উইল বি ড্যামেজিং। মানে এই জায়গাটাগুলোকে ইজি করতে হবে আপনাকে, এবং আপনাকে আমার কথাকে যদি আপনি খারিজ করতে চান, আপনাকে আপনার যুক্তি দিয়ে খারিজ করতে হবে। আচ্ছা আচ্ছা, পরিষ্কার। আমাদের এজেন্ডার মধ্যে ছিল না এই আলোচনা, চলে আসছে ন্যাচারালি। হ্যাঁ, 30 সেকেন্ড। ওকে, জাস্ট আমি ছোট্ট একটা, দেখেন মেহেদী হাসানের কার্টুন আঁকার তো একটা স্বাধীনতা আছে, জি, তো সেই স্বাধীনতাটা কিন্তু তিনি ভোগ করছেন। তো মেহেদী হাসানের কার্টুনের সমালোচনা করার স্বাধীনতাটুকু তো আমার থাকা উচিত অবশ্যই। তাহলে দেখেন ওই সারফেসে এসে আমরা বলেছি যে এই কার্টুনটা আপনি আঁকছেন খুব ভালো হয়েছে, কিন্তু সেই জায়গাটা আপনি বডি শেমিং করছেন। এতটুকু ডেমোক্রেটিক রাইট আমি প্রয়োগ করছি ভাই। মেহেদী হাসানের কার্টুনকে আমরা অ্যাপ্রিশিয়েট করছি সবসময়। মেহেদী হাসানদের মতন যারা কার্টুন আঁকেন তাদের ডেমোক্রেটিক রাইটকে আমরা সবসময় অ্যাপ্রিশিয়েট করছি। না, সেই সময় অ্যাপ্রিশিয়েট করছেন, মানে সবসময় বলা হচ্ছে সেই সময় আপনারা অ্যাপ্রিশিয়েট করছেন যখন আপনার পক্ষে ছিল সেটা। না, পক্ষের এইবার দেখেন, এই যে এটাই তো বলতেছি। আমার এখন দেখেন ফারাবি ভাই, আপনার বিপক্ষে কি কোনো কথাই যাইতে পারে না? যাইতে পারে তো, ডেফিনেটলি। তাহলে সেটা কি আমি মিনিমাম প্রতিবাদটুকু করলে কি আমি আনডেমোক্রেটিক হয়ে যাব? আচ্ছা, ইটস নট দ্যাট। আমরা এটাকে এখানে কোথায় প্রবলেমটা হচ্ছে যেই ভাষায় হান্দায় দিব বলে একটা, হ্যাঁ, আমি একটা সেকেন্ড বলি। দিস ইজ রিপিটিশন অফ ফ্যাসিজম, মাফিয়া তন্ত্রকে ফিরিয়ে আনা। ম্যাটার আছে। এখন আপনি দেখেন ভাষা প্রয়োগেরও মানে পরিবেশ আছে, জাস্ট এতটুকু বললাম। সেই প্রয়োগ সব অনলাইনে সবচেয়ে বেশি খারাপ ভাষা কারা প্রয়োগ করে? না, মানে সমর্থক মেনি ক্যান ডু, প্রবলেম নাই। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে আপনি আসলে এটাকে প্রমোট করেন কিনা। আমরা এটাকে প্রমোট করি না, ইটস এ ভেরি সিম্পল কেস। আপনি এটাকে প্রমোট করেন কিনা, কোশ্চেন তো এই জায়গাটাতে দাঁড়াচ্ছে। আমি এটাকে প্রমোট করি না। আর আমি যে জায়গাটাতে আপনাকে বলেছি যে দেখেন মেহেদী হাসানের ওই সময় এই সময়ের ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে আপনি যে কোনো সময় কার্টুন আঁকতে পারেন, কিন্তু সেই কার্টুন আপনি আঁকার পাশাপাশি আমি যে সমালোচনাটা আপনাকে করছি সেটা কি আমি ডেমোক্রেটিক ওয়েতে করছি কিনা আপনি শুধু এটা দেখবেন। দ্যাটস দ্য কেস। ওটা দেখলে ওটার উপর, ওই আদলের উপর দাঁড়ায় আপনি আমাকে বিচার করেন, তাহলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, পরিষ্কার। আমরা অন্য প্রসঙ্গে, যে প্রসঙ্গে মানে আজকে আলোচনা করতে চেয়েছিলাম, গ্যাস সংকট। এটা ঘরে ঘরে পৌঁছায় যায় বাংলাদেশে এখন যেই পরিমাণ সংকট, কি মানে চলতে থাকবে? আর সরকার যখন আজকে উনি সরি বলছিলেন প্রতিমন্ত্রী, যে এই সংকট আসলে তারা বলছিলেন যে অচিরেই ঠিক হয়ে যাবে, সরকারের কোনো দোষ না, দোষ বেসরকারি প্রতিষ্ঠানের, এই জায়গাটায় আপনার মত কি? দেখুন, এই সংকটটা লুকানোর কোনো সুযোগ নেই, এটা সংকট আছেই। এমন সংকট যে আমি নিউজ 24-এ আমার একটা প্রোগ্রাম ছিল বিকেলে, ওরা আমাকে বললো যে ভাই আমার গ্যাসের সংকটের কারণে আমাদের কোনো গাড়ি চলছে না, আপনি একটু উবার করে আসেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। বলে ফেললাম। আচ্ছা, তার মানে একটা টেলিভিশন চ্যানেলের গাড়ি চলছে না গ্যাস সংকটে, তার মানে সংকট, এটা লুকানোর জায়গা নাই, বিরাট সংকট। ইটস রিয়েলিটি। সিএনজি বন্ধ, হ্যাঁ, বেশিরভাগ জায়গায়। তো এখন আর বাসায় যারা গ্যাসের উপরে, তারা তো কষ্ট পাচ্ছেই, কিন্তু সমস্যা যেখানে, বাস্তবতাটা আমি বলছি, আমি 4 দিন আগে নিউ ইয়র্ক থেকে ফিরেছি। আপনি কয়েকদিন আগেও নিউ ইয়র্কে ছিলেন, আপনি খেলা দেখতে গেছিলেন। আমরা আগে এক গ্যালন গ্যাস কিনতাম মানে গাড়ি চালানোর জন্য $2.40। আমি গত 2 মাসে কোনো দিনই $4.5 নিচে গ্যালন গ্যাস পাই নাই। তার মানে ডাবল। আমি $2.40 দিয়ে 1 গ্যালন ফুয়েল কিনতাম, সেইটা আমি কিনছি $4.80, $4 কোথাও কোথাও। ক্যালিফোর্নিয়াতে তো এটা হচ্ছে অলমোস্ট $10 এক গ্যালন ফুয়েলের জন্য। আপনি ওখানকার আমার যে তেল খরচ মাসে
মানে গাড়ি চালানোর জন্য, সেইটা একদম ডাবল হয়ে গেছে, অন্তত 30-40 হাজার টাকা বেশি হয়ে গেছে। তো আমরা আমাদের ওখানে তো আর এরকম না যে আমি রাস্তায় নেমে প্রতিবাদ সেই হিসেবে করব। বাংলাদেশের পরিস্থিতি ভালো। আমি সেটা বলছি না, আমি বলছি তুলনা করছি না, প্রবলেমটা দেখতে হবে। দে আর দ্য রিচেস্ট নেশন অফ দ্য ওয়ার্ল্ড, তাদের শুধু টাকা না, মানি, মাসল পাওয়ার, এভরিথিং আছে। শুধুমাত্র এই সংকট নিরসন করার জন্য তারা ভেনেজুয়েলা আক্রমণ করে প্রেসিডেন্টকে উঠাই নিয়ে আসছে যে তোমার সব তেল আমার লাগবে। ইরানে আক্রমণ চালিয়েছে। যেটা হয়েছে এই পার্সিয়ান যুদ্ধের কারণে ইরান যেই পরিমাণ আশপাশের দেশে হামলা চালিয়েছে, বিশেষ করে কাতার, দ্য বিগেস্ট এলএনজি এক্সপোর্টার, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার ক্ষতি হয়েছে, এটা যদি আর নতুন করে হামলা নাও হয়, তবুও ওইটা রিকভার করতে আগামী 5 বছরের বেশি সময় লাগবে। ইটস নট ইজি যে রাতারাতি এটা বিল্ড করা যাবে। এবং আপনি দেখবেন যে তারা বাংলাদেশকে বলে দিয়েছে যে আমরা এই পরিমাণের বেশি আমরা গ্যাস দিতে পারবো না তোমাদের, যতই টাকা দাও। কারণ টাকা তো অন্যদেরও আছে, আমাদের যতটা আছে তার অন্তত 100 গুণ বেশি আছে আমেরিকার। সেখানে তো তারা গুলির মুখে বলে যে তোকে গ্যাস দিতে হবে, আমাদেরকে যা আছে আমাদেরকে দিবে, অন্য কাউকে দিবি না। কারণ সে অলরেডি সাফার করছে তার দেশে, তার 36 কোটি জনগণ। সুতরাং আমরা একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিসের মধ্যে পড়ে গিয়েছি, যেই কারণে আমাদের লোকালি যে আমাদের আপনি যে বলছেন গ্যাসের ইন্টারন্যাশনাল সংকট, ক্রাইসিস দল হিসেবে জামায়াত অভিযোগ করেছে যে দেশের নাগরিকরা নিত্য প্রয়োজনীয় এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকটে ভুগছেন। গ্যাস সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনা, অনিয়ম, সিন্ডিকেট, এই 3টা বিষয় তারা সামনে এনেছে, তারা দায়ী। এইটা আছে। আমি ওই জামাতের তো পলিটিক্স করতে হবে, তারা লোকালি এইগুলো বলবেই মাঠ গরম করার জন্য। এখন রাষ্ট্র পরিচালনা করতে যে যতটুকুই সংকট গৃহের এবং অন্যর, সেটার দোষ আলটিমেটলি সরকারের উপরেই বর্তাবে। কিন্তু আপনাকে সিচুয়েশনটাও দেখতে হবে যে এই সরকার 4-5 মাস হলো দায়িত্ব নিয়েছে। এখন রাতারাতি চাইলেই হ্যাঁ আমি লোকাল সোর্স থেকে গ্যাস আহরণ করা, কিংবা ধরেন আমি আরো গ্যাস ফিল্ড খুঁজে বের করা, এগুলো তো আমার বাড়ির আবদার না যে চাইলেই আমি করে ফেললাম। ইট নিডস প্রসেস। আপনি দেখবেন যে সরকার এরই মধ্যে এটাকে কি বলে, নতুন গ্যাস আহরণ করার জন্য, তেল আহরণ করার জন্য তারা বিডিং সিস্টেম চালু করার চেষ্টা করছে। সো দিস অল আর ইন প্রসেস। আমি বিশ্বাস করি আপাতত যে সংকটটা হচ্ছে সেটা সোললি ইন্টারন্যাশনাল সংকটের এক্সটেনশন আমি মনে করি। কিন্তু তারপরেও এটাকে ঢেকে রাখার জন্য আমি বলছি না যে একেবারেই সব না। আমি যেটা বলার চেষ্টা করছি যে সরকারের উচিত হবে অল্টারনেটিভ সোর্সগুলোকে খুব দ্রুত খুঁজে বের করা এবং এটা নিরসন করা। আচ্ছা, কিন্তু এখানে সরকারের ব্যর্থতা দেখেন কিনা? আমি ব্যর্থতা বলতে চাই না, এইটাকে ব্যর্থতা বলতে চাই না। আমি বলবো এটা সিচুয়েশনের একটা কি বলে, ওই সিচুয়েশন নতুন করে উদয় হয়েছে। আচ্ছা, এখন এই সিচুয়েশনকে আমার ট্যাকেল করতে হবে। দ্যাটস আমার ম্যানেজমেন্ট, দ্যাটস গভর্নেন্স। তার মানে সরকার এটা আগে থেকে জানে না যে এই সিচুয়েশন হইতে পারে? কেউ জানে না। আমি তো বললাম আপনাকে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে তার ভাষায়, যদি গ্যাস পাম্প তোমরা যদি গ্যাসের দাম না কমো আমি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। হু কেয়ার্স? আমি এই বক্তব্য শোনা 10 দিন পরেও আমি $4.80 মানে $4.80 দিয়ে গ্যাস কিনেছি, এখনো সেটা হচ্ছে। নোবডি কেয়ার্স বিকজ দ্যাটস সিচুয়েশন। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠাই নিছে, কই গ্যাসের দাম তো তারা ওখান থেকে তো গ্যাস পায় নাই, ইরান থেকে তো গ্যাস দিতে পারছে না, তাই না? ইটস এ সিচুয়েশন, উই নিড টু ডিল উইথ দ্য সিচুয়েশন। আচ্ছা, তাহসিন রিয়াজ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন যে গ্যাস সংকটের কারণে ঘরোয়া রান্না, শিল্প উৎপাদন, সিএনজি স্টেশনগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে, এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি। তবে এটা সরকারি প্রতিষ্ঠান নয়, বেসরকারি প্রতিষ্ঠানের ত্রুটি তিনি মেনশন করেছেন। এখন বলবেন যে বেসরকারি প্রতিষ্ঠানের ত্রুটির দায় কি সরকারের? না, ওনাদের কোনো দায় নেই। আচ্ছা, যেটা অ্যাপ্রিসিয়েট করতে ভাবছিলাম পূর্ব অ্যাপ্রিসিয়েট করা উচিত, সেটা হচ্ছে সরি, দুঃখ প্রকাশ করাটা এটা ভালো দিক। মানে হয় কি, মানে আমরা যেটা চাই যে আমাদের উপরে যারা বসে আছেন, যারা এই রাষ্ট্রটা পরিচালনা করেন, তারা অ্যাটলিস্ট এমপ্যাথেটিক হবেন। অ্যাটলিস্ট জনগণ যখন সাফার করবে, সে সমাধান ইমিডিয়েটলি করতে না পারলেও জনগণের এই সাফারকে ফিল করবেন এবং ফিল করে সেখানে তার যে গ্যাপ আছে, দুর্বলতা আছে, সেটাকে অ্যাড্রেস করবেন। দিস ইজ আমরা ইনিশিয়ালি কি চাই, ইনিশিয়ালি আমরা এটা চাই, ফলে রিভার্স করে না এই জিনিসটা। এটা একটা ভালো ভালো ব্যাপার। দ্বিতীয় যে প্রবলেমটা আপনি বলছেন যে ওইটা, সেটা হচ্ছে যে এখন দেখেন প্রথম লাইনে সরি বলে দ্বিতীয় লাইনে এটাকে ডিসপাস করার একটা প্রচেষ্টা আমরা দেখলাম যে এটা সরকারি নাকি বেসরকারি, হ্যাঁ, এটা কি আপনার নাকি আমার, এটা কি তোমার নাকি অন্যের। এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা সুন্দর না। আপনি এখন যেই প্রাইভেটাইজ যে প্রতিষ্ঠানগুলো আছে, না, জামায়াত ইসলামী ধরেন বিরোধী দল, তারা যখন ডিরেক্ট সরকারের উপরে দায়িত্ব দিচ্ছে, তারা তো এই কথাও বলতে পারতো বিরোধী দল, মানে যদি ওই হিসেবে যে বিরোধী দল, হ্যাঁ এটা একটা সংকট আসছে সরকারের সামনে, আমরা তাদের সহযোগিতার জন্য আমরা দেখেন বিরোধী দল এই কথাগুলো বলছে, হ্যাঁ, এটা কি বলার জন্য বলা নাকি বিরোধিতা করার জন্য মিডিয়ার সামনে দেখানো যে হ্যাঁ, এবং অবভিয়াসলি এটা বলার জন্য বলা না।
এটা অবভিয়াসলি বলার জন্য বলা না। আমরা যখন আপনি মানে ফার্স্ট স্লট অফ ওয়ার যখন ইরান ইউএস ইসরায়েল হলো, মাঝখানে তো লম্বা সময় সিজফায়ার চলছিল। প্রথম ওয়ারের সিচুয়েশন যখন তৈরি হলো এবং সারা দেশে তেল জ্বালানি অন্যান্য জ্বালানি সংকট যখন তৈরি হলো, তখন কিন্তু আমরা এই কথাটা বারবার বলছি। আমরা মানে অফিসিয়াল গ্রাউন্ডে বলছি, আনঅফিসিয়াল গ্রাউন্ডেও বলছি। আনঅফিসিয়াল মিনস এই যে আমাদের এই ধরনের টকশোগুলোতে আমরা বলছি যে এটা দেখেন প্রবলেমটা কি হয়, এটা একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি করে। কমিউনিকেশন গ্যাপটা কি, আপনি যখন এটা নিজের ঘাড়ে রেখে দেন, এটা যখন আপনি মানুষকে যখন জনগণের সাথে যখন কমিউনিকেট করেন না, ফলে এই যে এই ধরনের কমিউনিকেশন, আবার ভেগ কমিউনিকেশন যখন করেন, ইনকমপ্লিট কমিউনিকেশন যখন করেন, তখন এটা আরো জটিলতা বাড়ায়। ফলে এটাকে প্রপার কমিউনিকেশনের থ্রুতে নিয়ে যাওয়াটা হচ্ছে ওয়াইজার ডিসিশন। যে এই সংকটটা কি আপনার লোকাল সংকট কিনা, নাকি যেমন শাহিদ ভাই বললেন, এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করতেছি, ইটস ওকে। এখন যুদ্ধ তো তারেক রহমান সংগঠিত করেন যে ঠিক আছে আমি প্রধানমন্ত্রী হয়েছি, ইরান আর আমেরিকা মিললে তোমরা যুদ্ধ করো, আমরা একটু এনজয় করি ব্যাপারটা। এটা তো এরকম না। যুদ্ধটা তো ভাই লাগছে বাই ডিফল্ট, আপনার আমার তো কোনো অবদান নাই ওই যুদ্ধে। এখন বাই ডিফল্ট যখন লাগছে, দেখেন আমরা অলমোস্ট 30 to 35% কিন্তু এলএনজি আমরা কিন্তু মানে আমদানি করি কই থেকে বলেন? আমদানি করি আমরা কাতার থেকে, ওমান থেকে, স্পট মার্কেট থেকে। স্পট মার্কেটের ওয়ান অফ দি গ্রেটার স্পট মার্কেট কোনটা? ওই গ্রেটার স্পট মার্কেট অলমোস্ট আপনি যদি বাবল মানদেব দেখেন, আপনি যদি হরমুজ দেখেন, এবং তারপরে আপনি যদি দেখেন এই সুয়েজ খাল দেখেন, তো এই পুরো যে মানে হেজিমনিক যে পুরোটাই তো যুদ্ধ অবস্থায়। বাবল মানদেব তো এটার সাথে পার্ট ছিল না। ফলে দেখেন লাস্ট যখন আমরা দেখলাম ইয়েমেনে আক্রমণ করা হলো, তখন ইয়েমেনের হুতিরা কিন্তু বাবল মানদেবকে ওটার সাথে এঙ্গেজ করে ফেললো। ইরান তো হরমুজ আগে থেকেই অলমোস্ট এটাকে করে রাখছে। আর আরেকটা ইনডিরেক্ট রেসপন্স দেখেন, এই কথাগুলো সরকার দল বলতে পারে আইসা, আমরা বলে দিতেছি আর কি তাদের পক্ষে। আরেকটা বড় সংকট কি? সংকট হচ্ছে দেখেন ইরান কি করতেছে, ইরান কোথায় আক্রমণ করতেছে। এই যুদ্ধটা তো ভেরি মানে কমিউনিকেটেড টু আস, আমরা দেখতেছি। ইরান ইউএসকে মারতেছে। ইরান আপনি খেয়াল করে দেখেন, ইরান তাদের ইউএস যতগুলো বেস আছে, দ্যাট মিনস পিওরলি তাদের টার্গেট হচ্ছে মিডল ইস্ট। সো মিডল ইস্টকে আক্রমণ করতেছে। আপনি এখন ওমান থেকে গ্যাস আনেন, কাতার থেকে গ্যাস আনেন, ফলে এটার যে প্রকিউরমেন্ট প্রসেস, এই প্রকিউরমেন্ট প্রসেসে গ্যাপ হইতে পারে। এটা পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট, কমিউনিকেশন গ্যাপ। আপনি আপনার অধিকারটুকু বুঝে নিবেন কি নিবেন না, ইটস ইয়োর কল। আচ্ছা, আমরা বুঝে নেই না, এই জন্য আমরা ধরেন এটা পেপার পত্রিকার মাধ্যমে জানি না, মানুষজন বলে এই কথাটা, তাই বললাম। বলতে পারে ভাই, এরকম কথা অনেকেই বলছে। আমরা সবচেয়ে পাওয়ারফুল ছিলাম, কিন্তু আমরা পাওয়ার দিয়ে চোপ্পুরে সরাইতে পারি নাই। চোপ্পুর স্বার্থ সিদ্ধি করেই চোপ্পুরে বিএনপি সরাইছে, খেয়াল করেন। কিন্তু পাওয়ারফুল ছিল কারা? আমরা পাওয়ারফুল ছিলাম, তাই না? আচ্ছা, যে আলোচনাটা ছিলাম, ওই আলোচনাটা জরুরি। এবং আরেকটা যে গ্যাপ যেটা বলছিলাম, সেটা হচ্ছে প্রিপারেশন। দেখেন, প্রথমত এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আপনি যে স্বস্তিটা মাঝখানে পাইছেন, সিজফায়ারের মধ্যে যে স্বস্তিটা পাইছেন, ওই স্বস্তিটা তো আপনার জন্য পার্মানেন্ট কোনো স্বস্তি ছিল না। এটা বোঝাই যাচ্ছিল, যারা অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল নিউজগুলো ব্রেক করে বা নিউজগুলো পড়ে বা জানে, এটা বোঝাই যাচ্ছিল যে এই ওয়ারটা আসলে একটা আনস্টপেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে নিয়ে যাবে আমাদেরকে। ফলে এই ওয়ারটা আবার কন্টিনিউ হয়েছে, যেটা অলমোস্ট এখন পৃথিবীর একটা বোঝা। তো এই ওয়ারটা কন্টিনিউ হলে আবার আপনার জ্বালানি সংকট তৈরি হবে। ফলে আপনি কোনো প্রিপারেশন নিলেন কিনা, দেখেন দায় চাপানোটা সহজ। আপনি রেদার আমাকে বলেন, মানে আপনি তো আমাকে যুক্তি দিয়ে বুঝাইতে পারেন দায় চাপানো সহজ। এখনকার আপনারা এই 5 মাস বয়সী সরকারের উপর দায় সহজ কারণেই বলবেন। দেখেন এখন পর্যন্ত এই যে 5 মিনিট ধরে বক্তব্য দিচ্ছি, একটা জায়গায়ও দায় চাপানোর মতন কোনো কথা বলে শাহিদ ভাই বলছি? আচ্ছা, না। এখন আপনি ওটা যদি আমার মুখ থেকে বের করতে চান, আমি বের করবো না ভাই। আচ্ছা, বুঝছেন? আমি শেষ করি। দায় চাপানোটা, আমি তো ভাই দায় চাপানোর ইন্টেনশন নিয়ে কথাই বলছি না। দেখেন, আমি ইন্টারন্যাশনাল ক্রাইসিসটা সেটা বলার চেষ্টা করছি, প্রকিউরমেন্ট প্রসেসে কোথায় ক্রাইসিস আমি সেটা বলার চেষ্টা করছি। আমার উদ্দেশ্য যদি ওইটা, তো আমি কইতাম যে এটাই সংকটটা আপনি বৈশা তৈরি করছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈশা সংকট সৃষ্টি করছে, আমি বলে দিলাম, চলে যেতাম, ভালোই তো শেয়ার হইতো। ভালো, তাহলে কি জামাত যে দাবি করলো সেটা কি ভুল? এই যে আবারও সেই আলোচনা আছে, আমি করি না। জামাতের ব্যাপারে এত প্রোটেক্টিভ, আমি কোথায় প্রোটেক্টিভ? ওই যে ডোন্ট ট্রাই টু ফ্রেম মি। না, আমি প্রোটেক্টিভ না বলছি। আচ্ছা, ও যে অভিযোগ, আমি একটু বলি শাহিদ ভাই, আমি আলোচনাটা ওই জায়গাটাতেই নিয়ে যাচ্ছি, আমি ওই জায়গাটা নিয়ে যাচ্ছি। ফলে দেখেন, ওই কথাটাই বলতাম, যখন আপনি প্রিপারেশনে গ্যাপ দেখাবেন, তখন তো ভাই আপনার কিছু দায় নিতে হবে। এখন আপনি আইদার দায় নেবেন, ওর দায় আপনি ডিসকাস করে আপনি আপনার রাজনীতিটা করবেন, কিন্তু দায় আপনার আছে। আপনি এখন নেন বা না নেন। আজকে প্রথম আলো খুলেন, দেখেন গ্যাস সংকট নিয়ে কি লিখছে। সমকাল খুলেন, দেখেন গ্যাস সংকট নিয়ে কি লিখছে। আমি বললে খারাপ, বিকজ আমি বিরোধী দল, ওই যে আপনি যেটা বারবার বলাইতে চান। তো আমি ধরেন ওই কথা না বলি, আপনারা তো বলতেছেন, বিকজ ইউ আর ফেসিং দি রিয়েলিটি।
বাংলাদেশে আজকে কত ঘরে চুলা জ্বলে নেই, এটা রিয়েলিটি না। এখন ধরেন আমাকে কাউকে না কাউকে দায় দিতে হবে, ফারাবি ভাই, কাউকে না কাউকে, আমার রাষ্ট্র অভিভাবককে আপনি কাকে দায় দিবেন? আপনি তো কোনো একটা প্রতিষ্ঠানের সামনে দাঁড়াতে আপনাকে বলতে হবে, ভাই আমি এই প্রবলেমটা ফেস করতেছি, আমাকে উদ্ধার করো। সেই প্রতিষ্ঠানটা কে? সরকার নাকি? তাহলে সেই প্রতিষ্ঠান যদি সরকার হয়, তাহলে সরকারের কি কোনো দায় নাই? যুক্তি দিয়ে বুঝাইলাম। ধন্যবাদ। রাইট। আপনি যুক্তি দিয়ে কি বুঝাবেন? তবে রাজনীতি করি হয়তো বা বোকা, আসলেই বোকা ডেফিনেটলি। বা বাস্তবতা হচ্ছে যে কথাটা বলা অনেক কঠিন, সেটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে করে আপনি মেনে নেন। আমি একটু সহজ করি। ধরেন আমি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হলে যে ডাইনিংয়ের যে টাকাটা, এটা না ওই যে আপনি বিশ্বাস করবেন এখনও আমাদের টিউশন ফি হচ্ছে ওই যে 10 টাকা আর বোর্ডিং ফি হচ্ছে 20 টাকা, বুঝতে পারছেন? স্টিল নাও তো এখন। এবং ঢাকা থেকে জাহাঙ্গীরনগরের যাওয়ার বাস ভাড়াটা 1 টাকা, ঠিক আছে? হ্যাঁ 2 টাকা, হ্যাঁ ঢাকা থেকে স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, এখন এই 2 টাকাকে আমি যদি এখন কোনোভাবে 20 টাকা করি, তখন কি হবে বলেন? তখন তো আমার মাথায় ভাঁজ পড়বে, রাইট? বাস্তবতা হচ্ছে 2 টাকা কিন্তু ভাড়া না, আপনি ভর্তুকি দেন, এটা একটা বাস্তবতা। যে জন্য যে প্রশাসক যখন যায়, প্রশাসকের জন্য শাহেদ ভাই যত সহজে বললো যে ইউএসএ যেভাবে দামটা বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ যখন চাহিদা কম হয়েছে দাম বাড়িয়ে দিয়েছে। আমাদের এখানে সমস্যা কি? কেন সরকার মানে এটা এই সরকার ওই সরকার বলছি না, ফ্যাক্টটা বলছি কি অবস্থা। দাম বাড়ালে তো আপনি আমাকে মারতে আসবেন, তাহলে আমি যতক্ষণ না পর্যন্ত পারি আমি তখন বলবো অমুকের দায়, তমুকে নাই। ফ্যাক্ট হচ্ছে আপনাকে দামটা বাড়াতে হবে। আপনি তেলের ক্ষেত্রে দেখেন কি হলো, আপনি একটু প্রিভিয়াসে যান, কয়েকদিন আগে তেলের ক্ষেত্রে, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে, আমরা সবাই অলমোস্ট এটা সম্পর্কে অ্যাওয়ার অফ। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমি মনে করি না যে সরকারের কোনো দায়ী নাই। সরকারের দায়ের ব্যাপারটা কোথায় আছে জানেন? সরকারের প্রথম দায় হচ্ছে সরকারটি অত্যন্ত নতুন সরকার, এবং সে যেটা সমস্যা, ওই যে বললাম যে আরে ভাই আমার তো দামটা বাড়াইলে ক্রাইসিসটা কমে যায়, এই কথাটা যে গার্ডস নিয়ে আমি বলবো, এই চলটাই তো আমাদের প্র্যাকটিসের মধ্যে নাই। 1, 2 প্রস্তুতির কথা বললেন, যদি যে প্রস্তুতি কি ধরনের প্রিপারেশন বা জিনিসটা, আপনি তার মানে কি আপনার হোমওয়ার্ক হয়নি, এটা আমি একদম নিরপেক্ষভাবে বলতে চাই। আপনি জানেন যে আপনার তেলের ক্রাইসিসের পরে তো ক্রাইসিসটা আসবে, সো ইউ আর নট প্রিপেয়ার্ড। এই কথা বলতে কিন্তু কোনো মানে আমি জনগণ, আমার বাসায় কোনো আমার দ্বিধা নাই। আর আমি আমার বাসার মধ্যে, আপনি এইটা খেয়াল করে দেখেন, এখন পর্যন্ত আমাদের গ্যাসের লাইন যায়, কোথাও সিলিন্ডার যায়, গ্যাসের লাইন কিন্তু দেয়া হয় না, কোথাও সিলিন্ডার যায়। আমার প্রশ্ন হচ্ছে যেই বাসাগুলোতে গ্যাসের লাইন যায়, বিশ্বাস করবেন গত 3 দিন ধরে, মানে আমার বাসায় আমি দুপুরবেলায় এখন যদি বলি সকাল থেকে এখন পর্যন্ত ভাই আমি তো ভাতই খেতে পারি না। আপনি আজকে সিরিয়াসলি and I'm not joking, ঠিক আছে? আপনার বাসায় চুলা জ্বলে না, চলে না, কিন্তু যে বাসায় যখন যাচ্ছি তখন মা বলছে, কারণ আমি ওখানে বসে ইউনিভার্সিটিতে বসে খাবার অর্ডার করেছি, কিন্তু খাবারটা অর্ডার করেছি কারণ আমার বাচ্চারা খাবে, ঠিক আছে? আর আমার বাস্তবতা হচ্ছে যে আমার সময় যেহেতু খুব লিমিটেড, তো ওই সময় খাবার না পেলে তো খাবার খাওয়ার কোনো সুযোগ নাই। এখন এটা একটা আমার নয় ভাই, এই যে এখানে মোবাইল দিয়ে চেপে আমি ফুড পান্ডাই করতে পারি। বাস্তবতা হচ্ছে ভাই সবাই তো এটা হয় না। আমি তো একজন শিক্ষক, আমার তো এই চিন্তাটা আছে, এইটা বাস্তবতা, বুঝাতে পেরেছি? কিন্তু আমি কি দেখতে পাই জানেন, এটাও কিন্তু আরেকটা সত্য কথা, এই কথাটাও বলতে চাই। ওই যে আমি আপনাকে বললাম একটা হলের কথা, সেখানে তো গ্যাসের লাইন আছে, ওখানে কিন্তু আমি ঠিকই গ্যাস পাচ্ছি, বুঝাইতে পারছি, কারণ ওখানে স্টুডেন্ট বদল। সে আন্দোলনটাই ছিল হচ্ছে যে আমি আমার চাকরির, আমার স্বাভাবিক অধিকার কোটা বাদ দিয়ে সেই অধিকারটা আমাকে ফিরিয়ে দাও। বেসিক্যালি চাকরি মানে পড়াশোনার চাকরি। তো সেই জায়গাটা বাংলাদেশ কতটুকু এগোলো? না, এটা তো আগালো বলতে এখন এই 4 মাসে আমরা হয়তো আগানোর চেয়ে বড় কথা আমরা দেখবো আরো পিছিয়েছে। কেননা আপনাকে দেখতে হবে যে এই যে শিল্প কলকারখানার যে বিষয়, চাকরি নেই কেন? দেখেন 5 তারিখের পরে বাংলাদেশের রাষ্ট্রের অনেক ক্ষতি করা হয়েছে, পলিটিক্যাল দুঃখিত রাজনৈতিক প্রতিহিংসা থেকে। আমি বলবো কি দরকার ছিল আমার গোলাম দস্তগীর গাজীর টায়ার কারখানা পুরানোর দরকার ছিল কি? ওকে, হি ইজ ফ্যাসিস্ট। রাষ্ট্র তার এই যে কলকারখানার নিয়ন্ত্রণ নিয়ে এখানে আরো অনেক মানুষের কর্মসংস্থান করুক, তার সম্পত্তি ক্রোক করুক, প্রাইভেট ম্যানেজমেন্টের দিক, কিন্তু এগুলো তো ডেলিভারেটলি করা হয়েছে রাষ্ট্রকে পঙ্গু করার জন্য। গার্মেন্টস কলকারখানার কথা তো আমি বাদ দিলাম। এখন আমি আই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক
উই ওয়ান্ট টু মুভ না সেটা ফরওয়ার্ড। ডেলিভারেটলি যদি করে কারা কারা সেই এটা 5 তারিখে আমি বলি সুনামি তো, এটা তো নট আ ওই যে পলিটিক্যাল। সময় টিভিটা দখল হওয়া দেখছিলেন না, একটা ভিডিও ক্লিপ, আই গেস তারাই। ওকে, এটা আই ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্য ব্লেম গেম, বাট যেটা আমি করার চেষ্টা করছি সেটা হলো আমি বলছি যে সুনামি হইলে কি হয়। সুনামি হইলে আপনার বাড়ি ঘর দুয়ার সবই ধ্বংস হয়, হ্যাঁ, এবং ওই বাড়িতে যদি আরও অনেক কিছু থাকে, আপনার ড্রাইভওয়ে, পার্ক, গাড়ি, কোনো কিছুই রক্ষা পায় না। সো 5 তারিখে তো আমাদের একটা নর্মাল কোনো পরিবর্তন হয় না, সুনামি। সেই সুনামিতে আমাদের অনেক কিছু ডিভাস্টেটেড হয়েছে, এবং সেইটার আফটার ইফেক্ট, এই ওর দোষ বললো যে কারা দখল টখল করেছে, আমরাও তো দেখেছি যে কারা দিনের পর দিন মব তৈরি করেছে, রাষ্ট্রকে অসহযোগিতা করেছে, এই মানে সব স্বাভাবিক জীবনযাত্রা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার নামে বৈষম্য তৈরি করার যে ক্রমাগত যে এটাকে কি বলে, রাষ্ট্রকে পথভ্রষ্ট করার যে উদ্যোগ, সেগুলো তো আমরা সম্মিলিতভাবে। ওইটা কি ওই যে মানে ইউনুস সাহেবের কার্যালয়ের সামনে যেটা করা হয়েছিল ওইটার কথা বলতেছেন কিনা? আমি তো আলাদা করে বলতে গেলে আলাদা মানে ওইটাও ইনক্লুডেড আর কি। আরেকদিন আলোচনা করব, ওটাও ওটা নিয়ে আমি included, বলছি ইন included। জেনারেল। না, ঠিক আছে, in general। তো এখন আপনাকে দেখতে হবে হোয়াটস কামিং নেক্সট, রাইট? আমরা এই যে কালকে না পরশুদিন চীনা অর্থনৈতিক অঞ্চল শুরু হবে, এখানে প্রজেক্টেড 1 লক্ষ কর্মসংস্থান মানুষের তৈরি হবে। উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। আমাদের মংলাকে দেয়া হয়েছে, ওখানেও হয়তো আরো 1-2 লাখ মানুষের কর্মসংস্থান হবে। আমার যে ইকোনমির ফোরকাস্ট আমি দেখছি, সেখানে আমার $1 ট্রিলিয়ন ইকোনমিতে আমাকে পৌঁছাতে 2030 সাল মতো আমার একটা টার্গেট আছে, $1 ট্রিলিয়ন ইকোনমি। তো সেইখানে আমার ওই জায়গায় পৌঁছাতে হলে, আজকে পরশুদিন দেখেন সেমিকন্ডাক্টর সামিট হয়েছে, সেখানেও আমার যে ফরেন কারেন্সির আয়ের যে গার্মেন্টস এখন সবচেয়ে উপরে আছে, তারপরে হচ্ছে যে আমাদের এই যে রেমিটেন্স, কিন্তু গার্মেন্টসের পরপরই এই যে এটাকে আইটি এবং সেমিকন্ডাক্টর খাত থেকে ইনকামের যে প্রজেকশন গভর্নমেন্ট করছে, এবং আমি নিজে আলোচনা করেছি বিএনপি সরকারের ভিশন $1 ট্রিলিয়ন ইকোনমি, কিভাবে এটা সম্ভব। সেটা হইলে বছরে এমনিতেই প্রায় 1,80,00,000 জব তৈরি হওয়ার সম্ভাবনা আছে, এবং আমার মনে হয় ওইদিকে মুভও করছে। 4 মাস তো গেল মাত্র, আমরা এইগুলা হয়তো আরো 1 বছর 1.5 বছর পরে আরো কংক্রিট আলোচনা করতে ডেফিনেটলি পারবো। আসার খবর যে ভবিষ্যতে যদি এই দিকটা এক্সপানশন হয়, যেই দিকটা অলরেডি এস্টাবলিশ, যদি আরএমজি খাত বলি, গার্মেন্টস খাত, সেই খাতটা ভিয়েতনাম, আমাদের পাশে চায়না, মানে যাদের কাছে মানে যারা আগে তৃতীয় চতুর্থ ছিল তারা 1 নম্বরে চলে যাচ্ছে, ইন্দোনেশিয়া, আপনার ইন্ডিয়া, আর যেটা আমাদের এস্টাবলিশ খাত বাংলাদেশে 400-500 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এটা এস্টাবলিশড খাতকে এইভাবে একটা নাজুক খাতে পরিণত করা হয়েছে, আর সেটা একটা আপকামিং, মানে কবে আসবে সেই স্বপ্ন দেখে আমরা আসলে মানে দেখুন, এইটারও আমার যুক্তি আছে, আমি বারবার যুক্তরাষ্ট্রের উদাহরণ টানি। আমাদের ওখানে বাংলাদেশি যারা আছে, তারা গ্রোসারির দোকান, হোটেল, এগুলাতে কাজ করে, হোটেল মালিক, হ্যাঁ, গ্রোসারির দোকানের মালিক, দ্যাটস দ্য বিগেস্ট ইকোনমিক অ্যাক্টিভিটিস আমাদের বাংলাদেশি কমিউনিটির। ওয়ারেস ইন্ডিয়ান কমিউনিটি আর গ্রোসারির দোকান মালিক না, তারা এখন গ্রোসারির ওয়ার হাউসের বিজনেস করে, হ্যাঁ, তারা আইটি ফার্মগুলো চালায়, তারা গুগল, এইসব প্রতিষ্ঠান চালায়। তো আমি জিয়াউর রহমানের শাসনামলের শেষের দিক থেকে যে আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে রেভলিউশন শুরু হলো, ওইটা তো আমার ইকোনমি আস্তে আস্তে এই জায়গায় নিয়ে এসছে। আমি আপনি কোট পরে বসে আছি, সুন্দর ড্রেস পরে বসে আছি, আমাদের উই নিড টু মুভ ফরওয়ার্ড। আমরা যদি এখনো গার্মেন্টস ফোকাস করি তাহলে হবে না। আচ্ছা, গার্মেন্টসের $5 বিলিয়ন ইনকাম করতে আমার পুরো ঢাকা শহরকে দূষণের ইন্ডাস্ট্রি বানায় ফেলা হয়েছে, রাইট? নদী দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, সবকিছু, এবং ছোটখাটো সব জায়গায় ছোটখাটো বিল্ডিং আছে। $5 বিলিয়ন যদি আমি আইটি খাত থেকে তৈরি করি, এর ইনফ্রাস্ট্রাকচার কোথায়? আমার একটাও নাই, দৃশ্যমান ইনফ্রাস্ট্রাকচার একটাও নাই। অথচ এই $5 বিলিয়ন আমার গার্মেন্টস থেকে আসতে যেখানে 30 বছর লেগেছে, আমি ওই দিন 5 ইয়ার্স, 5 বছর আমি $5 বিলিয়ন ইনকাম করতে পারি আইটি থেকে। ট্রাস্ট মি, রাইট। 5 বিলিয়ন আপনি যদি নাম্বার দেখেন, আচ্ছা, গার্মেন্টস থেকে ইনকাম করতে আমার 30 বছর লেগেছে। আচ্ছা, আমার 5 বছর যদি আমি এফোর্ট দিতে পারি। আমি আজকে মন্তব্যটা শুনছিলাম, এবং এটা তো আসলে বাংলাদেশের রিয়েলিটি। এই রিয়েলিটিটা মানে এটাতে যেটা হয়, একটা অ্যাকোমোডেটিভ অ্যাপ্রোচ দরকার। এটা কিন্তু একটা বাংলাদেশের সংকট, এটা কোনো পার্টিকুলার কোনো দলের সংকট না কিন্তু। এবং এই সংকটকে আমাদের সবাই মিলে সমাধান করতে হবে। ফলে যেটা দেখেন, বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। আপনার বিনিয়োগের জন্য সরকারকে আমি ধন্যবাদ জানাই, সরকার তাদের বাজেটের মধ্যে
যখন বিনিয়োগ বাড়ানোর যেই মানে ইয়াগুলো দিয়েছেন, তারা পলিসিগুলো দিয়েছেন, সেখানে তারা এই কথাগুলো বলেছেন যে ইনভেস্টররা যে ধরনের পেপার জটিলতার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় সেগুলো তারা স্মুথ করবেন, সহজ করবেন। ফলে এটার এক্সিকিউশন লাগবে। দেখেন কাগজে কলমে কিন্তু অনেক গল্প থেকে যায়। আমরা তো বাজেট বাংলাদেশ নতুন হইতে দেখছি, এরকম তো না। লম্বা সময় ধরে আপনারা বাজেট কভার করছেন, অ্যান্ড ইউ হ্যাভ বিন লাইক উইটনেসিং ফর ভেরি লং, তাই না? তো এই এক্সিকিউশনের প্রপার এক্সিকিউশন রোড ম্যাপটা দরকার। আমার খুব মনে পড়ে বাজেট অধিবেশনের পর যখন সম্মানিত আপনার অর্থমন্ত্রী তিনি যখন করছিলেন, প্রেস কনফারেন্স করছিলেন, তাকে খুব চমৎকার একটা প্রশ্ন একজন সাংবাদিক করেছেন, খুবই ক্রেডিবল একটা কোশ্চেন তাকে করেছেন। সেটা হচ্ছে যে দেখেন আমরা কি এটা জানতে পারি কি না যে আপনারা এই যে আপনারা যে আনএমপ্লয়মেন্ট প্রবলেমকে অ্যাড্রেস করতে চান, এটার কোনো মানে ডাটা সেট করছেন কিনা আপনারা, যে প্রত্যেক মাসে আপনারা ভাগে 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 এত 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 করে আপনারা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করবেন। মানে আপনাদের একটু মনে করাই দিই, 14ই ফেব্রুয়ারি নির্বাচনের, না সরি 14ই ফেব্রুয়ারি না, আরও আগে 4 ফেব্রুয়ারি এরকম, হ্যাঁ 4 ফেব্রুয়ারি 2026 মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা কমিটমেন্ট করেছেন, একটা অফিসিয়াল কমিটমেন্ট। সেখানে তিনি বলেছিলেন 18 মাসে 1 কোটি মানুষকে তারা চাকরি দিবেন। 18 মাসে, কিন্তু 18 মাসে 1 কোটি মানুষকে তারা চাকরি দিবেন। কবে করেছিলেন এটা? আমি একদম এখানে নিউজ আছে, না, না, আমি just- এটা আছে, আমি আচ্ছা, অস্বীকার সেটা করছি হচ্ছে না। নির্বাচনী ওই যে একটা trillion dollar প্রতিশ্রুতি। economy-র যে জি। projection, ট্রিবিউনাল সেখানে- নিউজ 1.5 বছরের মধ্যে 1 কোটি যুবকের চাকরির ব্যবস্থা করা হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আচ্ছা, নির্বাচনের প্রতিশ্রুতি। নির্বাচনের প্রতিশ্রুতি। ফলে এটা একটা অফিসিয়াল কমিটমেন্ট। এখন দেখেন প্রবলেমটা কোথায় তৈরি হলো। প্রবলেমটা হলো ওয়েন ইউ আর কমিটিং সাম, ইউ আর গিভিং সাম ওয়ার্ডস, তাহলে এই যে মানে এত বড় পর্যায়ে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর অ্যাজ বিং দি জেনারেল সেক্রেটারি অফ দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপি, তিনি যখন একটা কমিটমেন্ট করছেন, আমরা সাধারণ মানুষ হিসাবে অর পলিটিক্যাল পার্সন হিসাবে আমরা ধরেই নেই যে এটার পেছনে ডাটা আছে, এটার পেছনে সার্ভে আছে, এটার পেছনে রিসার্চ আছে। I know that, এখন আছে। প্রবলেমটা কোথায়? 18 মাসে যদি আপনি 1 কোটি যুবককে চাকরি দেন, তাহলে অলরেডি 4 মাস তো চলে গেছে, তাহলে 4 মাসে ভাগে তো কিছু পড়ার কথা। তাহলে এই ডাটাটা ডিসক্লোজ করে দেন যে আমি 4 মাসে, আমি জানি না, ধরেন আপনি জানেন না, আমি জানি না, এখন আমি ধরেন ব্লেম গেম করতে চাই না, আমি বলতে চাই না যে আপনি কিছু দেন নাই, আপনি কি দিচ্ছেন সেটা বলেন। ভাগে তো কিছু পড়ার কথা। 1 না, কোটি হইলে না, প্রত্যেক মাসে কত না, ভাগে পড়ে? সেই ভাগের অংশে যে সেমিকন্ডাক্টরের কথা যে বললো, এই যে ফ্রিল্যান্সিং এর কথা সেটা কত? গভর্নমেন্ট ডাটাটা বলছে, কত? উদ্যোক্তাদের ডাটাটা কথা কত? বলছে। আমি একটু আমাকে সাপ্লিমেন্ট করেন না। পুরো আছে মনে হয় বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, মানে আপনাদের কারো কাছে থাকলে আমাকে একটু সাপ্লিমেন্ট করেন। আমার কোনো বাংলাদেশ প্রবলেম ব্যুরো নাই। অফ আমি এটা জানতে চাই যে থাকার কথা। 18 মাসে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা আদতে আপনারা করতে পারতেছেন কিনা। ফলে তখন কি হবে? তখন আমি এটা যাচাই বাছাই করতে পারবো, বুঝতে পারবো যে না আপনি আসলে অফিসিয়াল কমিটমেন্টটা রাখতেছেন। এখন দ্বিতীয় পর্যায়টা আমি বলি। দ্বিতীয় পর্যায়ে আমি বললাম, প্রথম পর্যায়ে বললাম বাজেটের ক্ষেত্রে আপনি যে ইনভেস্টমেন্টের উইন্ডোটা ওপেন করছেন, এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। দ্বিতীয় প্রসঙ্গটা বললাম যে এটা কি ভুইফোর মন্তব্য কিনা, এটার পেছনে ডাটা স্টেট সার্ভে আছে কিনা, আসলে এটা আমাদেরকে বুঝতে হবে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মানে সামগ্রিকভাবে আমাদের যতগুলো উইন্ডো থেকে আমরা ধরেন যতগুলো উইন্ডো থেকে আমার রাজস্ব আদায় হয়, সেই জায়গা নিয়ে আসলে আপনাদের আলাপ কি। মানে আপনি তো দেখেন তারেক রহমানের একটা চমৎকার কথা আছে, সংসদের মধ্যে তিনি দাঁড়ায় বলছিলেন যখন কার্ড প্রসঙ্গে আমাদের জেনারেল সেক্রেটারি আক্তার হোসেন তাকে প্রশ্ন করছিল, তিনি বলছেন যে দেখেন আমি ঘরের টাকা ঘরে এনরোল করতে চাই। আচ্ছা, খেয়াল করেন ওনার কমেন্ট কিন্তু এটা। ঘরের টাকা ঘরে এনরোল করতে চাই, ফলে আপনার মানে ডোমেস্টিক যে ইকোনমি সেটা আরো বেশি সমৃদ্ধ হবে, সচল হবে, এটা ওনার আচ্ছা, কমেন্ট। আচ্ছা। এখন দেখেন হোয়াট আই ওয়ান্ট টু সি, Right. ইনফ্যাক্ট আই মিনস উই, বেসিক্যালি Right. উই মিনস পিপল। আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাই যে এই যে আপনি এই কথাটা বললেন, ফলে আপনার টাকা কই থেকে আসে, সরকার টাকা পায় কই থেকে? আচ্ছা, আপনার একটা কমিটমেন্ট ছিল না, Right. আপনি রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটা কমিটমেন্ট করছেন কিন্তু, এবং কমিটমেন্টটা কিন্তু আমরা তখন সমালোচনা করি, আমরা বলছি যে এটা বাংলাদেশে তো ইতিহাসই নাই, বরং বাংলাদেশে এখনকার যে এক্সিস্টিং মানে যে সিস্টেম এনবিআর এর, আমরা তখন প্রপোজিশন আমরা আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলছি এটা নিয়ে আমরা আমাদের কমিটমেন্ট আছে, Right. আমাদের ম্যানিফেস্টোতে। Right. আমরা শেষ করি, না, আমরা বলছিলাম কি একটু সময় আপনাকে একটু তো দিতে হবে, কারণ হচ্ছে আমাদের একদম এটা একটু সময় শেষ হয়ে গুরুত্বপূর্ণ, আমি গেছে। জাস্ট 10 সেকেন্ডে বলি। আমরা বলছিলাম যে রাজস্ব এনবিআর এর 2টা আলাদা উইং হওয়া উচিত। জি। একটা হচ্ছে নীতি নিয়ে কাজ করবে, একটা ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে। আচ্ছা। সেটাকে তারা ওই সময়টাতে এগ্রি করেন, এবং দেখেন আইএমএফও সেম কথাটাই বলছে যে আচ্ছা। আপনার এই অর্থনৈতিক সংস্কারটা হয় নাই। আচ্ছা। ফলে তারাও কিন্তু কিছু কিছু কমিটমেন্ট থেকে সরে আসছে। সেই জায়গাটা নিয়ে আপনারা আসলে কাজ করতে চান কিনা, এবং বর্তমান এক্সিস্টিং আচ্ছা। মন্ত্রী কিন্তু এই কমিটমেন্টটা করছেন যে তারা ওই পলিসিকে এক্সিকিউট করতে চান আচ্ছা, এখন। ডক্টর রেজওয়ানা, যদি আপনি এই বিষয়টা নিয়ে বলেন যে আপনি জানেন, আপনি যেহেতু নিজে একজন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করেন, যে সরকারি চাকরিতে মানে আপনি দেখবেন যে এমএলএস এর পদে চাকরি করে বেশিরভাগ এখন মাস্টার্স যারা করে তারা।
না দেখেন, এটা আমার কাছে তো এটা তো একটা বিশাল বড় প্রসঙ্গ নিয়ে আসলেন। মানে আমি এটা মিন করেই বলছি যে এই দেশের কালচারটা যদি না পরিবর্তন করেন, ভাই দেখেন ফারাবি কোন সরকার আসলো না আসলো, বিএনপি এনসিপি, তাতে না আমাদের মতো আম মানুষের কপাল বদলায় না, বুঝছেন? আমরা যেখানে ছিলাম আমরা ওখানেই থাকি, এটা হচ্ছে বাস্তবতা। আমি যখন দেখি যে আপনার যে MA পাস করা ছেলেটা এসে ক্লিনারের কাজ করে, আপনি তো LMS বলছেন, আমি ক্লিনারের কাজকে কোনোভাবে ছোট করতে চাই না। ফ্যাক্ট হচ্ছে আপনার কালচারাল একটা সংকট আমাদের মধ্যে এমবেডেড, যে আমাকে সবাইকে MA পাস করতে হবে। সবাইকে MA পাস করা কেন লাগবে এটা আমরা বুঝাইতেই পারতেছি না, ঠিক আছে? মানে সবাইকে আমাকে MA পাস করতে হবে, যার প্রয়োজন আছে সেও করবে, যার প্রয়োজন নেই সেও করবে। আচ্ছা, এটা একটা জেলায় জেলায় problem। বিশ্ববিদ্যালয় হ্যাঁ, লাগবে। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় লাগবে। এখন এটার একটা যুক্তি সুন্দর আছে, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হলে ওটা তো একটা নিয়োগের জায়গা তৈরি করবে, মানে সাইকোলজিটা না এভাবে কাজ করে। কিন্তু আসলে তো একটা আমার প্রোডাক্টিভ লোক লাগবে, বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারার জন্য তো একটা স্কিলফুল হ্যান্ডফুল লোক দরকার। একই কথা কিন্তু স্বাস্থ্যক্ষেত্রেও আপনি চিন্তা করে দেখেন, আপনি এমনও আমরা দেখেছি কাজ করতে যে মেডিকেল অ্যান্থ্রোপোলজি অনেক টেকনোলজির জিনিসপত্র আছে, বাট টেকনিশিয়ান নাই, মেডিকেল টেকনিশিয়ান নাই। এই যে দেখেন খাত কিন্তু আছে, খাত কিন্তু আছে। এমনকি গার্মেন্টস শ্রমে ওখানে যখন আমরা কাজ করতে চাই, সেখানে অনেক মেশিনারিজ আছে যারা তারা এটা চালানোর জন্য বাইরে থেকে লোক নিয়ে আসেন। দেখেন খাত কিন্তু আছে। তারপর আমি আপনাকে আরও বলি যে বিডার যে আয়োজন ছিল, আপনাদের যদি মনে থাকে যে এই ওয়ার্ল্ড মানে এটা এই যে 1 কোটি, এখন এই সুযোগ এটা সারা দুনিয়ার মানুষ জানে, শাহেদ ভাই নিশ্চয়ই জানেন যে কেয়ার গিভার্সের বিশাল বড় বাজার একেবারে খালি শূন্য, সেই বাজারটা আমরা কি ধরতে পারবো কিনা। সেই জন্য আপনি 1 বছর যদি নার্সিংয়ের ট্রেনিং দেন, তাহলে কিন্তু আপনি একটা বিশাল জনগোষ্ঠী ছেলে মেয়ে ওখানে কিন্তু করতে পারেন। এই প্রসেসগুলো কিন্তু আছে। আমাদের সমস্যা কি, আমরা সবাই MA পাস করতে চাই, আমরা মনে করি MA পাস করলে আমরা জাতে উঠে যাই। আসলে হয়েছে কি, ঐতিহাসিকভাবে নিম্নবর্ণের হিন্দু ছিলাম তো, কনভার্টেড টু মুসলিম, তো ওই যে জাতিগত যে দাবানল, এইটা মনে হয় আমরা আসলে ভুলতে পারি না। কিন্তু এই বাস্তবতা কিন্তু এই 2026-এর বাস্তবতা না। আমি এটাও দেখেছি, যেমন আপনি এটা বললেন না স্নাতকোত্তর পাস করতে হবে, স্নাতকোত্তর পাস করার জন্য ছেলেদেরকেও আপনি করে দিবেন, ওই যে ফ্রি করে দিবেন। মেয়েদেরটা আপনি এখন আমাকে বলতে পারেন আপা মেয়েদেরটা তো ফ্রি করে দেবে, ওটা আপনি কেন সমর্থন করেন? কেন সমর্থন করেন তার জন্য আমার হাজারটা যুক্তি আছে, আমি কেন সমর্থন করি, বাস্তবতা আছে। কিন্তু একটা ছেলের বাস্তবতাতে তার তো অনেক মেকানিক্যাল কাজের জায়গাগুলো আছে, তাহলে সেটা কেন, ওই দাবিটা কেন করছেন? মানে এটা আমার প্রশ্ন। রাইট।